পুলিশ ফাইল। অ্যাসিড পেশেন্টের সারা শরীরে ছড়িয়ে পড়েছে। রোগীর অবস্থা খুব খারাপ, চান্স খুব কম, এখানে রাখা রিস্ক হয়ে যাবে। এই মেডিসিনটা বাড়ির লোকেদের আনতে বলুন। আমি কোনো রিস্ক নিতে চাই না, এখনই পিজি হসপিটালে রেফার করতে হবে ইমিডিয়েটলি। এখনো তোর মায়ের কোনো খবর পেলাম না রিয়া, আমার ভীষণ ভয় করছে রে। বাবা তুমি কিছু চিন্তা করো না, দাদা এক্ষুনি ওষুধ নিয়ে চলে আসবে, তারপরে খোঁজ নিয়ে দেখ। আমি তো কোনোদিন কোনো অন্যায় করিনি, তাহলে ভগবান কেন আমাকে এত শাস্তি দিচ্ছে? দিদিমণি আমার পরিমণি কেমন আছে? দিদিমণি আমরা কখন দেখবো ওকে? ওনার অবস্থা একদম ভালো না। বাবা 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 তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কি করে নিজেদেরকে ঠিক রাখবো বলো বাবা? মানব, তোর মাকে ছেড়ে আমি বাঁচবো না মানব, আমি শেষ হয়ে গেলাম মানব, আমি শেষ হয়ে গেলাম। বাড়ির লোকজনদের ডাকুন। আপনারা ভিতরে আসুন। দিদিমণি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না দিদিমণি, আপনারা ছিলেন বলেই আমার পরি আজকে। আপনাদের ভিতরে ডাক্তারবাবু ডাকছেন। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারলে, তুমি আমার কথা একবারও ভাবলে না। অনেক চেষ্টা করেছিলাম, আপনারা হসপিটালে আনতে অনেক দেরি করে ফেলেছেন। উনি অ্যাসিড খেয়েছেন। না না মারে না, মিথ্যে কথা বলছে। আমরা শেষ থেকে দাঁড়বো বাবা, আমরা থানায় যাবো, পুলিশকে সব জানাবো আমরা। আমার মাকে অ্যাসিড খাওয়ানো হয়েছে। এই এই কে 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 আমার পরীকে অ্যাসিড খাইয়েছে? কে? আমরা শেষ থেকে জানবো বাবা।
চালাবো। কতক্ষণ আগে মারা গেছে? 2 ঘন্টা। এর বাড়ির লোকজন সব কোথায়? বাইরে অপেক্ষা করছেন। মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারবেন? সেটা জানতে গেলে আমাদের আরেকটু সময় অপেক্ষা করতে হবে। একটু পরে পোস্টমর্টম হবে, পোস্টমর্টমের পরেই সবই জানা যাবে। পোস্টমর্টম রিপোর্টটা কিন্তু আজকেই আমাদের চাই। আজ রাতের মধ্যে হয়তো পেয়ে যাবেন। এখানে যখন আনা হয়েছিল তখন আমার মুখ দিয়ে প্রচণ্ড গ্যাঁদলা বেরোচ্ছিল। আমার মনে হয়েছে হয়তো অ্যাসিড জাতীয় কিছু খেয়ে থাকবে। বলছি ওনার শরীরে কোনো এক্সট্রা ইনজুরি কিছু ছিল? না, সেরকম তো কিছু দেখা যায়নি, তবে পোস্টমর্টম রিপোর্ট এলেই জানা যাবে কোনো ইন্টারনাল হেমারেজ আছে কি না। আচ্ছা চলুন আমরা বাইরে ওনার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলবো। চলুন, পোস্টমর্টম হয়ে যাওয়ার পরে আপনারা বডিটা পেয়ে যাবেন। স্যার স্যার আমি বিশ্বাস করি না স্যার যে আমার পরিমণি অ্যাসিড খেয়ে আমাদের ছেড়ে চলে গেছে। তার মানে আপনারা কি বলতে চাইছেন? স্যার আমার মাকে মেরে ফেলা হয়েছে, আর যারা মেরে ফেলেছে তাদের আমরা ফাঁসি চাই। ঠিক আছে আপনার মায়ের মৃত্যুর জন্য যারা দায়ী আমরা তাদের ঠিক অ্যারেস্ট করব, কিন্তু তার আগে আপনাদেরকে একবার থানায় গিয়ে একটা কমপ্লেন করতে হবে। স্যার আমার পরিমণির মর্নিং ওয়াকে যাওয়ার খুব শখ ছিল স্যার, আমি আর ও দুজন মিলে মর্নিং ওয়াকে যেতাম, কিন্তু কাল আমি অসুস্থ বোধ করাই ও একাই মর্নিং ওয়াকে গিয়েছিল স্যার। তারপর হঠাৎ স্যার ঘুমের মধ্যে আমার কাছে একটা ফোন আসে। হ্যালো, কে? আমি 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 বল্টু রে। বল কি হয়েছে? এই বলছি তোর মা কোথায়? ঘুমোচ্ছে হয়তো পাশের ঘরে। আরে কি যাতা বলছিস তুই? তোর মা এখানে ফ্ল্যাটের সামনে পড়ে আছে, ছটফট করছে। তুই 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 তাড়াতাড়ি চলে আয়। কি বলছিস তুই? আরে আমি কি বলছি সেটা এখন বড় ব্যাপার নয়, তুই পরে আমার সাথে অনেক গল্প করে নিস। এখন তোরা সবাই মিলে তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি। বাবা, রিয়া! স্যার এখানটাতেই মাকে পড়ে থাকতে দেখেছিলাম স্যার। এটা কি আছে? এটা তো একটা অ্যাসিডের বোতল। তার মানে হসপিটালে দেওয়া ইনফরমেশন মিলে যাচ্ছে। বলছি এখানে কোথাও কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে? नहीं सर, इधर तो सीसीटीवी कैमरा नहीं है। আপনার বাড়িটা এখান থেকে কত দূর? सर वो मेरा घर है सर, उसके सामने दुकान है, मुदी दुकान। তোমার মা যখন এখানে পড়েছিলেন যে ব্যক্তি প্রথম দেখতে পান তার ফোন নাম্বারটা বলতে পারবে? हाँ सर, हमारे बंधु बोल्टू। एक मिनट बोलो सर। বলো। 9876। হ্যালো, কে বলছেন? হরিদেবপুর থানা থেকে এসআই বলছি। থানা থেকে? কিন্তু স্যার এখন আমাকে ফোন করছেন কেন? আপনি এখন কোথায় আছেন? আমি তো বাড়ি ফিরছি স্যার। আপনি মানবের মাকে রাস্তায় পড়ে থাকতে দেখেছিলেন? হ্যাঁ স্যার, দেখেছি।
মানবের মা যেখানে রাস্তায় পড়েছিলেন আমরা এখন সেখানেই আছি। আপনি একটু তাড়াতাড়ি এখানে পৌঁছান, আপনার সঙ্গে দরকার আছে। আচ্ছা ঠিক আছে স্যার, এক্ষুনি আসছি। কতদিন ধরে দোকান চলছে আপনাদের? सर 22 साल पहले बिहार से हम लोग इधर आया था सर। उसके बाद सर ये दुकान खड़ा करने के लिए पापा जी को बहुत तकलीफ सहना पड़ा। हाँ सर, অনেক বাধা বিপত্তি পার করে তবে আজকের এই দোকান খাড়া করেছি স্যার। सर मेरा दोस्त बल्टू। কি হয়েছে স্যার? মানবের মুখে শুনলাম তুমিই প্রথম দেখেছিলে পরিমণি দেবীকে পড়ে থাকতে রাস্তায়। হ্যাঁ স্যার, আমি দেখেছি। মাসিমা, মাসিমা, এ কি তোমার এই অবস্থা হলো কি করে? তুমি এখানে এরকম ভাবে পড়ে আছো কেন? হে ভগবান, এ কি হয়ে গেল? মাসিমা কথা বলো, চোখ খোলো মাসিমা, মাসিমা, মাসিমা চোখ খোলো। দেখুন, একজন দুজন ব্যক্তির সঙ্গে ওনার বেশ ধস্তাধস্তি হয়েছে, কারণ ইন্টারনাল হেমারেজ রয়েছে। এনাকে জোর করে অ্যাসিড খাইয়ে দেওয়া হয়, আর সেই অ্যাসিড সারা শরীরে ছড়িয়ে পড়ে ওনার প্রাণটা যায়। কোনো সেক্সুয়াল অ্যাসল্ট? না, রিপোর্টে সেরকম কিছু দেখা যায়নি। ওকে। বাবা, বাবা, আমি মেনে নিলাম যে পরি আমার জীবনে আর নেই। বাবা, বাকি জীবনটা আমি পরীকে ছেড়েই বাঁচব। 2003 সালে রঘু যাদব বিহার থেকে কলকাতায় আসে। হরিদেবপুর থানার অন্তর্গত পূর্বপাড়ায় ফিনাইল কোম্পানি এলাকাতে একটি দোকান ঘর কেনে এবং সেখানে মুদিখানার দোকান শুরু করে। দোকানদারি বেশ ভালোই চলছিল। আর এর ঠিক কয়েক বছর পর বিহার থেকে তার স্ত্রী পরিমণি যাদব, ছেলে মাধব যাদব এবং মেয়ে রিয়া যাদবকে নিয়ে কলকাতায় আসে। কিন্তু সমস্যা শুরু হয় এর কিছুদিন পর থেকে। কি সেই সমস্যা দেখব। আমরা বুঝতে পারছি তোমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ এখন, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট বলছে তোমার মায়ের মৃত্যু হয়েছে অ্যাসিড খাওয়ার জন্য। সম্পূর্ণ মিথ্যে কথা স্যার। আমার মাকে জোর করে অ্যাসিড খাইয়ে মারা হয়েছে। মারা হয়েছে? হ্যাঁ মারা হয়েছে। তুমি কি করে জানলে? আমার মা নিজে আমাকে বলেছে।
ছিল মা। এই বাড়িটা? হ্যাঁ স্যার। আচ্ছা, উনি তো এদিকে ইশারা করেছিলেন। তুমি কাউকে দেখতে পেয়েছিলে? না স্যার, আমি কাউকে দেখতে পাইনি, তবে আমি শিওর স্যার এই ফ্ল্যাটের মালিক অজয় বসা আর প্রমোটার যতীন সাহা এরাই আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী। কিন্তু ওরা তোমার মাকে মারতে যাবে কেন? কারণ স্যার ওরা জানতো যে ওদের পথের কাটা আমার পরিমণি ছিল, তাই ওরা কয়েক মাস ধরে। আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলি রঘুদা। এসো যতীন। হ্যাঁ চল। এই যে রঘু, দোকান কেমন চলছে গো? তা ভালোই চলছে দাদা, আপনাদের আশীর্বাদে ভালোই চলছে। বাহ বাহ, বেশ বেশ বেশ। তা আপনারা কেমন আছেন? আরে চলে যাচ্ছে গো। এই শোনো না, তোমার সাথে একটু কথা আছে, একটু বাইরে এসো তো। বলছি রঘু, বলুন দাদা। তোমার এই দোকানের জমিটা আমার চাই, বুঝলে কি না? আমি ভাবছি যতীনকে দিয়ে এখানে একটা ফ্ল্যাট বাড়ি বানাবো। না না, তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমার দোকান এখানেই থাকবে, ঠিক আছে? শুধু যতদিন কনস্ট্রাকশন চলবে তুমি তোমার ফ্যামিলি নিয়ে অন্য কোথাও ভাড়া থেকো, আবার যখন সব হয়ে যাবে তুমি এখানে আবার ফিরে চলে আসবে। কি যতীন? একদম। না না, আমরা এই দোকান দিতে পারবো না। আমাদের এতদিনের বাঁধা দোকান, এত সব খদ্দের তো হাতছাড়া হয়ে যাবে আপনাদের দোকান দিয়ে দিলে। না না, আমরা দোকান দিতে পারবো না। এই তো বেশ ভালোই হয়েছে, পুরো ফ্যামিলি এখানে আছে। মানব, তুমিও ভালো করে শোনো, তোমাদের এই যে দোকানটা আছে না, এখানে আমি একটা ফ্ল্যাট বানাবো। বিনিময়ে আমি তোমাদের একটা ছোট দোকান দেবো, কিন্তু আয়তনে যে এত বড় এতটা আমি দিতে পারবো না, পরিমাণে একটু ছোট হবে, কিন্তু হ্যাঁ বেশ পাকাপোক্ত হবে, বুঝলে? মানে আমাদের দোকানটাও যাবে, জমিটাও যাবে, পরিবর্তে কি আমরা কোনো টাকা পয়সা পাচ্ছি? না ভাই, টাকা পয়সা কোনো কিছু দেওয়া যাবে না। না না, আমরা দোকান দিতে পারবো না। তাছাড়া আমাদেরও ইচ্ছে আছে এই দোকানটা ছাদ ফেলে আমরা দোতলা বানাবো। আর তাছাড়া আমাদের মিস্ত্রিও তো বলা হয়ে গেছে, আর কাল পরশুর মধ্যে কাজ শুরু হয়ে যাবে। তাহলে তোমরা এই জমি খালি করবে না, তাই তো? না, কোনো প্রশ্নই ওঠে না। আর মা যখন একবার বলে দিয়েছে, তাহলে আর কোনো কিছু ভাবারই নেই। আপনারা এখন আসতে পারেন। শোনো রঘু, তোমার একটা কথা বলে যাই, এই দোকানের জমিটা আমার কিন্তু চাই। চলে এসো যতীন। চললাম। কি ব্যাপার রঘু, এখানে তোমরা কি করছো? কি করছি মানে? এ আমাদের জায়গা আছে, আমরা কি করছি তার কৈফিয়ত কি আপনাকে দিব? বাহ বাহ রঘু, তোমার তো বেশ লম্বা চওড়া কথা হচ্ছে দেখছি। শোনো, এখানে কোনো কাজ করা যাবে না। আরে কেন কাজ করা যাবে না সেটা তো বলবে নাকি নাকি? আরে আপনার সমস্যাটা কি? আমাদের জমি, আমরা যা পারবো করব, আপনি বলার কে? আমি বাধা আর কে? একটা কথা শুনে নাও, আমার ফ্ল্যাটের পিছনে তোমাদের জমি, আর আইনে লেখা আছে যে বাড়ি বানাতে গেলে দুটো জমির মাঝখানে অন্তত 3 ফুট জায়গা ছাড়তে হয়, আর সেটা তোমরা না করে ওখানে দোকান বানিয়েছো। আমি কিছুতেই তোমাদের ওখানে দোতলা বানাতে দেবো না। আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো বুঝতে পারছি না কেন যেতে পড়ে ঝগড়া করতে আসেন আপনি। আরে আপনি তো সাংঘাতিক মানুষ মশাই, এখানে ফ্ল্যাট বানাচ্ছেন, আমাদের কোনো টাকা তো দিচ্ছেন না, আপনি লাখ লাখ টাকা ইনকাম করছেন, তারপর আমার এখানে যতটা জায়গা সেই অনুযায়ী দোকান সেটাও আপনি দিচ্ছেন না। আপনি ভেবেছেনটা কি আমরা খুব দুর্বল নাকি? ঠিক আছে ঠিক আছে, তোমরা এখানে কি করে দোতলা বানাও সেটা আমি দেখে নিচ্ছি। আমি আজই কাউন্সিলরের কাছে যাচ্ছি, ঠিক আছে? মাথায় রেখো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও যাবো। যাবো কাউন্সিলরের কাছে। হ্যাঁ, এই গাড়িটা রেডি করতে বল, আর ধুয়ে মুছে সাফ করে রাখ, আমি আর পার্টি অফিস যাবো। হ্যাঁ দাদা। আরে তো পুরিমণি যাদব দেখছি। আমি আছি। ও আপনি? দেখো আমি আর কি করব, পেপারই তো সব বলবে। দেখো জমি তোমার, তুমি এক কাজ করো, তুমি অফিসিয়ালি প্ল্যান পাস করিয়ে বাড়ি তৈরি করে নাও। दादा हम लोग तो आइन मुताबिक ही काम कर रहे हैं, तो उनार तो कोनो प्रॉब्लम হওয়ার কথা না, তো উনি কেন মাঝে মাঝে আমাদের কাজে বাধা দিচ্ছেন?
আসলে কি হচ্ছে দাদা, আমার ফ্ল্যাটের পাশেই ওদের দোকান, ঠিক আছে? আর নিয়ম আছে যে দুটো বিল্ডিং এর মাঝখানে অন্তত 4 ফুট জায়গা ছাড়তে হবে, সেটা তো সবারই জানা। কিন্তু ওনারা না করে কি করছে, ওখানেই দোতলা বানিয়ে ফেলছে। এটা কি করে মেনে নেবো বলুন তো? দাদা এই দোকান আমার বহুত দিন আগে কেনা আছে, এখন তো আমি শুধু দোতলা বানাচ্ছি। তো তখন জিতনা জমিন ছাড়া ছিল আজও উতনাই জমিন ছাড়া আছে। তুমি এক কাজ করো, তুমি তোমার বাড়ি তৈরি শুরু করে দাও, বুঝলে? আর তোমরা না এই নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করো না তো। তোমরা সব আমার এলাকার লোক, সব পাশাপাশি থাকো, হ্যাঁ? সকালবেলা তোমাদের মুখ দেখা দেখি সম্পর্ক। তোমরা এক কাজ করো তো, তোমরা এই নিজেদের মধ্যে না আপোষে সব কিছু মিটমাট করে নাও, বুঝলে? এসো 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 এসো, সব মিটমাট করে নাও। আমি কিন্তু আবার বলছি রঘু, কাজ এখানে বন্ধ করে দাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোমরা আমাকে ভালো করে জানো। দাদা আপনি কিন্তু এবার পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন। আরে কাউন্সিলর তো দিন বলেই দিলেন, তারপর আপনি কেন কাজে বাধা দিতে আসছেন? এই শোনো, কাউন্সিলর কি বলেছে আমি এত শত বুঝি না। যদি 3 ফুট জায়গা ছেড়ে কাজ করতে পারো তো করো, না হলে আমি তোমাদের এখানে কাজ করতে দেবো না। আপনি কি আমাদের হুমকি দিচ্ছেন? যদি মনে করো হুমকি দিচ্ছি তো দিচ্ছি, আমি তোমাদের এখানে কোনোভাবে কাজ করতে দেবো না। ভালো ভালো বলছি, এখান থেকে ছেড়ে চলে যাও। আর এটাই আমার লাস্ট কথা। দাদা আপনি আমার সঙ্গে কথা বলুন। এই জমিটা আমার নামে আছে, তাহলে এই জমির মালিক আমি। তো আপনার যদি এই জমির ওপর এতটাই লোভ ছিল, তাহলে আমরা যখন জমিটা কিনেছি তখন আপনি কিছু বললেন না কেন? হ্যাঁ, আমি তোমাদের কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই না, ঠিক আছে? তোমাদের বললাম এখানে আমি কাজ করতে দেবো না, এটাই আমার শেষ কথা, নাহলে কিন্তু ফল ভালো হবে না। চলে এসো যতীন। চলো। এসব ঝামেলা আমি একদম নিতে পারছি না। ওদের অনেক ক্ষমতা, কি জানি ওদের বোনের মধ্যে কি আছে। আমার যেন কেমন ভয় ভয় করছে, জানো? কি জানি ওরা যদি মারপিট করতে আসে। আরে মারপিট করতে আসলে আসবে, আমরাই বা কম কিসে আছি? হ্যাঁ, জমি তো আমাদের, দেশে কি কোনো আইন কানুন নেই নাকি? আরে একটা কথা কেন বুঝতে পারছিস না? আমরা এখানে বাইরে থেকে এসেছি, এখানে আমাদের যদি কোনো বিপদ আপদ হয় তো আমাদের পাশে দাঁড়াবার মতো লোক থাকবে না। আমার মনে হয় কাল একবার অজয়ের সাথে দেখা করা উচিত, পরিষ্কারভাবে ওকে বলে সবকিছু মিটমাট করে নেওয়া উচিত। জানি না বাবা, যা খুশি করো তোমরা, আমার আর কিছু বলার নেই তোমাদেরকে। না না না, ওই দোকান এখন আমি নেবো না। আর তোমরা এখানে কি করছো? বলেছি না আমার ফ্ল্যাটের সামনে কেউ আসবে না। এটা আপনি কি কথা বলছেন দাদা? এই দোকানটা নেওয়ার জন্যই তো এতদিন আমাদের উপর আপনি চাপ দিচ্ছিলেন। হ্যাঁ, তখন দরকার ছিল তাই চাপ দিয়েছিলাম। এখন আমার আর দরকার নেই, আমি অন্য জায়গায় জমি কিনে নিয়েছি, সেখানে আমি যতীনকে দিয়ে ফ্ল্যাট বানাবো। দাদা আমরা এত বছর এখানে একসঙ্গে সবাই থাকি, রাগারাগি মনে রাখতে চাই না। আমরা তো এত বছর রয়েছি, আপনি কোনোদিন দেখেছেন আমাদের কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে? আপনিই বলুন। আপনি একটা কাজ করুন না, তার চেয়ে আমাদের দোকানটা আপনি নিয়ে নিন আর আমাদের একটু থাকতে দিন। শোনো, ওই দোকান আমি আর নেব না। ভদ্রলোকের এক কথা, নেব না মানে নেব না। আর একটা কথা শোনো, আমি কিন্তু তোমাদের ওইখানে বিল্ডিং বানাতেও দেব না। দাদা এটা আবার কি কথা বলছেন দাদা? আপনি তো আমাদের উপর মানসিক টর্চার করছেন, এটার কি কোনো দরকার আছে? হ্যাঁ আছে, বিরাট দরকার আছে। 100 বার দরকার আছে, 1000 বার দরকার আছে। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি। আমার মাথা গরম করেও না। যাও যাও, চলে যাও। এই দাও সিগারেট দাও। এই নাও চা নাও। দাও। কি হবে বলো তো? সেই তো গো, বাড়ি করব বলে এত ইট বালি সিমেন্ট সব তুললাম, লোক লাগারে টাকা লাগালাম, এবার বাড়িটাই যদি না করতে পারি তাহলে তো সব জলে চলে যাবে গো। আমরা তো দোকান দিতেই চেয়েছিলাম, ওরা কিছুতে নিতেই চাইছে না। কি যে মতলব আছে না ভগবান জানে। এই জায়গাটাই আমাদের দোকানের পেছনের অংশ। আচ্ছা, মানে দোকানের পেছনের অংশ মানে হচ্ছে এই ফ্ল্যাটেরও পেছনের অংশ, তাই তো? হ্যাঁ স্যার। আর আপনাদের যত রাজ্যের গন্ডগোল হচ্ছে সব এই পাঁচিলটাকে নিয়ে। হ্যাঁ স্যার। সবই তো দেখলাম, কিন্তু কিন্তু কোনো কিন্তু নেই স্যার, বিশ্বাস করুন স্যার, কোনো কিন্তু নেই। আমি আপনাকে বলছি স্যার,
স্যার প্রথমে তো আমরা জমিন দিতে চাইছিলাম না স্যার। তাহলে দিলেন কেন? স্যার ওরা এত চাপ সৃষ্টি করলো আমাদের ওপর যে আমরা মানসিকভাবে ভেঙে পড়লাম স্যার, আর তাই দিতে বাধ্য হলাম স্যার। আরে একদিন তো প্রমোটার নিয়ে আমাদের দোকানেই চলে এলো। না, এটা তাড়াতাড়ি একটা সই করে দাও দেখি। এটা কি লেখা আছে? আরে কি লেখা আছে তোমরা এটা নিজেরাই পড়ে দেখো। কি মুশকিল দাদা, আপনারা ভালো করেই জানেন আমরা বিহার থেকে এসেছি, আমরা কিছুতেই বাংলা পড়তে পারি না। আমরা আপনাদের সঙ্গে থাকতে থাকতে বাংলা বলতে শিখেছি, কিন্তু পড়তে বা লিখতে কিছুতেই পারি না। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি ওটা রেখে দিয়ে যান, আমরা কাউকে দিয়ে একটা পড়িয়ে তারপর না সই করে রাখবো। তোমাদের সবার কপালে কিন্তু শনি নাচছেই বলে দিলাম। ফুটবলের মতো ভয়ঙ্কর খেলা খেলবো আমি। শালা দিনের পর দিন আমাকে হ্যারাসমেন্ট করে যাচ্ছ। সহ্যের কিন্তু একটা সীমা আছে, সেটা কিন্তু পার করে যাচ্ছে। আরে বাবা, আমি তো কিছুতেই বুঝতে পারছি না আপনি রেগে কেন যাচ্ছেন। আমি তো বলছি না একবারও যে আমি জমিটা দেবো না আপনাকে, আমি শুধু এটাই বলছি যে এখানে যেটা লেখা রয়েছে সেটা আমরা কেউ বুঝতে পারছি না, তো যে বুঝতে পারবে তাকে দিয়ে একবার পড়িয়ে তারপর সইটা করে রাখবো। তোমাদের না গাঁটে গাঁটে বুদ্ধি। চলো তোমাদের কাউকে সই করতে হবে না। চলো। পাগল আছে এইভাবে দিনের পর দিন পুরো পরিবারকে মানসিকভাবে বিপর্যস্ত করতে থাকে। তারপর 15ই জানুয়ারি ঠিক দুপুরে না, তোমরা তো জমি দিতে চাইছিলে, আর আমিও নিতে রাজি আছি। এই পেপারে তাড়াতাড়ি সই করে দাও দেখি। আমরা তো প্রথমে জমি দিতে চাইছিলাম না, তো পরে বলেছি যে আপনারা নিন। হ্যাঁ, আমি নিতে রাজি আছি। এই পেপারে সব লেখা আছে, তোমরা তাড়াতাড়ি সই করে দাও দেখি। এই নাও, এই পেন। কিন্তু আমাদের দোকান। দেখো পরিমণি, আমি মানুষটা খারাপ না। তোমাদের দোকান তোমাদেরই থাকবে, তুমি তাড়াতাড়ি করে সই করে দাও। নাও তাহলে সই করে দাও। নাও তাড়াতাড়ি সই করো। কেন সই করতে গেলে বলো তো? জানবুঝ के कोई ऐसा करता है क्या? আরে অজয় তো বললো যে আমরা যা চাইছি ও সেটা দেবে, তাই তো তোর মা সই করলো। আরে তোমরা জানো যে উনি কত হুমকি দিয়েছে আমাদেরকে, এরপরে ওদের কথায় বিশ্বাস করে কেন সই করতে গেলে? একবার তো আমার সাথে আলোচনা করতে পারতে নাকি? দেখ মানব বাবু, রাগ করিস না। দেখ আমরা তো অনেক দূর থেকে এখানে আসছি, আমাদের আপন বলতে এখানে কেউ নেই। তারপর আমরা যদি বিপদে পড়ি আমাদের পাশে আমরা কাউকে পাবো না। তার চেয়ে ওরা তো দোকানটা দিচ্ছে, এটাই আমাদের মেনে নিতে হবে বাবু। ঠিক আছে, যাওয়ার তো হয়ে গেছে, আর কি করব। চলো দেখি কি করা যায়। আচ্ছা, আপনার স্ত্রী এত সকালে রাস্তায় কি করছে? স্যার আমি আর আমার স্ত্রী রোজ ভোরবেলায় ঝিল পাড়ে মর্নিং ওয়াক করতে বেরোই স্যার। সেই মতো আমরা অ্যালার্ম দিয়ে রাখি। আপনি গিয়েছিলেন? না স্যার, আমি যাইনি, ও একাই গিয়েছিল স্যার, আর সেটাই ওর জীবনে কাল হয়ে গেল স্যার। রঘু যাদব ও তার ছেলের অভিযোগের ভিত্তিতে অজয় ও আরো দুজনকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনজনই পুলিশ কাস্টাডিতে রয়েছে, জেরা চলছে। हमको एक ही चीज़ लगता था कि मेरी माँ रोजीना सभी को पता रहता था कि सुबह मेरी माँ टहलने के लिए निकलती है। ये तो हमें मारने के लिए होता तो मेरी माँ मेरी
मतलब घर के सामने भी मर सकती थी, लेकिन उसके गेट के सामने मरी है। हम तो एक ही चीज़ हमने सोचा समझा ये साजिश है, जो भी जिक्र को है, कहा कि माँ मेरी इशारा कर कर बता रही थी। कैसे किया इशारा? इशारा जो है, इशारा ऐसे कर रही है, ऐसे कर रही है, ऐसे कर रही है, ऊपर दिखा रही है बिल्डिंग के तरफ। हम तो एक ही चीज़ समझे उस समय कि माँ जो है सिग्नेचर जो है करवा लिया, और ऐसे जो हाथ दिखा रही है यही सिग्नेचर करवाया। हम तो यही समझे थे, लेकिन इसका मतलब हम नहीं समझ रहे थे। माँ जो है ऐसे करे, इसका मतलब जब हमको विद्यासागर में जब हमको पता चला कि ये जो है एसिड, मतलब डॉक्टर बोला कि एसिड खाई हुई है, तब तो हमें शक हुआ कि ये लोग देखता है, लगता है कुछ ना कुछ जो है अंदर कुछ किया है। बहुत घुल मिल रहती थी, सबको नमस्कार, सबको प्रणाम, सबको हंसाते बुलाते रहती थी, किसी से उसको कोई दिक्कत नहीं था। अचानक हो गया, हमको तो शक नहीं पूरा यकीन होता है कि सब है सो कुछ खिला करके, एसिड खिला करके ही मारा है।